শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রুতি নাটক আকাঙ্ক্ষা। মূল নাটক ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের ভালোবাসা। চরিত্রে আছেন কণা, দীপক ও মনোজ। এই নাটকটি প্রযোজনা করেছে মনীষা। শুরু করছি আজকের শ্রুতি নাটক আকাঙ্ক্ষা। আমি জানতাম আমাদের কারখানা শ্রমিকদের এই সফলতার খবর কারখানায় কারখানায় ছড়িয়ে পড়বে। সর্বত্র শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়বে। কি গাল ভরা উক্তি! শ্রমিক মজুররা হলো সভ্যতার কারিগর, অথচ তাদের ঠাঁই খোলা আকাশের নিচে, ফুটপাতে, পলিথিনের নিচে, আলো বাতাসহীন বস্তিতে। আর তার ভিতরে বাস করছে কতগুলো অর্ধনগ্ন কঙ্কালসার জীবন্ত মানুষ। ওদের যেখানে থাকা সেখানেই খাওয়া, সেখানেই ঘুমানো, এই এক চিলতে জায়গায় জীবনের সমস্ত প্রয়োজন মেটানো। তাই ওর বেশি ভাবতেও পারে না। ওদের হকের পাওনা দাবি করতেও ভুলে গেছে। সেই ঘুমন্ত শ্রমিকরা আজ জেগেছে, কারখানায় কারখানায় জোট বাঁধছে। কণা, কণা, শুনছো? কণা, এই কণা, কোথায় গেলে? কি হলো? এত চিৎকার করছো কেন? কি হয়েছে? আরে তোমাকে একটা আনন্দের খবর দিই। জানো, আমাদের কারখানার শ্রমিকদের জয়ের খবর অন্য কারখানাগুলোতেও ছড়িয়ে পড়েছে। এবং এই মুহূর্তে যা খবর তা হলো আমাদের এই এলাকায় প্রায় 20-21টা কারখানায় শ্রমিকরা প্রাণপণ আন্দোলন করছে। আশা করি অবশেষে ওদের জীবনেও একটু স্বাচ্ছন্দ্য আসবে, একটু পেট ভর্তি খাওয়া, নিজেদের মাথা গোজার ঠাঁই হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না! হ্যাঁ হ্যাঁ, ওই অন্যের আনন্দ নিয়ে মত্ত থাকো আর কি। দুদিন পরেই স্ত্রী কন্যা নিয়ে তোমাকে যে পথে বসতে হবে সে হুঁশ আছে তোমার? সারাটা জীবন শুধু তোমার কাছে ওই একটি জিনিসই আমি চেয়েছি, নিজেদের একটু মাথা গোজার মতো জায়গা, একটা ভালোবাসা। কিন্তু তুমি কণা, ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার এই অবস্থায় আমি তোমায় কি করে বাড়ি কিনে দেবো? এ কি ছেলের হাতের মোয়া? কিন্তু এই সুযোগ হাতছাড়া করলে আমাদের যে পথে বসতে হবে। মনোজবাবু আজ সকালে এসে বলে গেলেন, বৌমা, হাতে অনেক পার্টি আছে, নেহাত তোমরা বছর 10 ধরে রয়েছ, তাই রাখচারে দিলেই ঘর দুটো তোমাদের লেখাপড়া করে দিয়ে যেতাম। কতদিনই বা আর বাঁচবো? তুমিও তাহলে মনোজবাবু টোপ গিললে? মনোজবাবু এ বাড়ি কোনো দিন বিক্রি করতে পারবেন না। এটা ডিসপুটেড প্রপার্টি। আসলে এটা ওনার চাল। আমাদের এখান থেকে তাড়াতে পারলেই দ্বিগুণ টাকায় এখানে ভাড়া বসাতে পারবেন। আর আমি যদি বলি এটা তোমার চাল, কি তুমি চাও চিরটা কাল আমরা এইভাবে মুখ বুজে পড়ে থাকি, না? অপরের উপহাস আর সহানুভূতি নিয়ে বেঁচে থাকি? না, আর নয়, অনেক সহ্য করেছি। আচ্ছা, আমারও তো জীবনে কিছু চাইবার থাকতে পারে, হ্যাঁ। কিছু শখ আহ্লাদ থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কিন্তু আমার এই অবস্থা, বর্তমানে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, যেখানে 3টে পেট চালাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এসব তো আকাশ কুসুম কল্পনা। এইসবের জন্য দায়ী কে একবার ভেবে দেখেছ? বিয়ের আগে কে আমায় সুখের স্বপ্ন দেখিয়েছিল? কে বলেছিল আর কিছু হোক না হোক একটা সুন্দর ছবির মতো সাজানো ছোট্ট বাড়ি হবে, দুবেলা খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না? অবশ্যই আমি আসলে তখন বাস্তব বোধ বড় কম ছিল। আদর্শ আর কল্পনার রঙিন ফানুষে ভেসে অনেকেই এ সময় অনেক বড় বড় স্বপ্ন দেখে। আমিও দেখেছিলাম, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তোমাকে ঠকাতে চেয়েছিলাম, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম। কণা, আমি একটা আদর্শে বিশ্বাস করি, যে আদর্শের পথ বেয়ে একদিন নূতন সূর্য উঠবে, সমাজের অসহায় নিরন্ন মানুষের ক্লেদাক্ত জীবনের অবসান ঘটবে। একসময় তুমিও আমার সাথে তাই বিশ্বাস করতে, কিন্তু আজ ভেদ না বললে কোনো আদর্শই দীর্ঘদিন অবিচল থাকা যায় না। টুম্পার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো তো, স্কুলের ড্রেসটা ছিঁড়ে গেছে, 2 মাসের মাইনে বাকি পড়েছে, পেটে একটুও পুষ্টিকর খাবার করে না, আর তুমি তার বাপ হয়ে সকাল সন্ধে আদর্শের জন্য লড়াই করে বেড়াচ্ছ, ট্রেড ইউনিয়নের নেতা হয়েছ। নেতা আমি সব করে হইনি কণা। নেতা যে কখন হয়ে গেছি
সে আমি নিজেও জানি না। তার জন্য আমাকে যে কত বড় মূল্য দিতে হয়েছে তা তো তুমি জানো। ইউনিয়ন করতে গিয়ে চাকরিটা হারালে, পারলো তোমার ইউনিয়ন আন্দোলন করে তোমার চাকরিটা ফিরিয়ে দিতে? না, তা পারেনি, কিন্তু তারপর থেকে আর একজনকেও আমার মতো সাসপেন্ড হতে হয়নি। কথায় কথায় কর্মচারীদের ওপর চোখ রাঙানো বন্ধ হয়েছে, প্রত্যেকের কিছু মাইনেও বেড়েছে। আর তোমার কি হয়েছে? আজ রাইটার্স তার লেবার অফিসারদের কাছে দৌড়ে বেড়াচ্ছ। এইভাবে উচ্চবৃত্তি করে কত দিন চলবে বলতে পারো? আচ্ছা, কি করলে চলবে তাহলে বলো? তুমি কি কিছু ভেবেছো? ভেবেই বা লাভ কি? আমার কথা তুমি কোনো দিনও পাত্তা দিয়েছো? দিলে রাজার হালে থাকতে পারতে, এ বাড়ির মালিক হতে পারতে। কি বলছো তুমি? রাজার হলে থাকতে পারতাম? শুধু পারতে নয়, এখনো পারো। আচ্ছা, তুমি কেন বোঝো না? এভাবে কিছু হয় না। খালি হাতে যাদের বিরুদ্ধে তুমি লড়তে যাচ্ছ তারা তোমার চেয়ে ঢের ঢের বেশি শক্তিশালী। তাদের হাতে টাকা আছে, মাস্টার আছে, পুলিশ প্রশাসন আছে। যদি তোমার কোনো ক্ষতি করে, কনা, তুমি কি বলতে চাও? পরিষ্কার করে বলো। আমার ক্ষতির কথা তোমার ভাবতে হবে না। তুমি ইউনিয়ন ছেড়ে দাও লক্ষ্মী, পায়ে পড়ি তোমার। টুম্পার কথাটা একটু ভাবো। মনোজবাবুর প্রস্তাবটা আর একবার বিবেচনা ও, করে দেখো। সেই জন্যই তোমার আজ এত ভাবান্তর। আচ্ছা কনা, তুমি জানো মনোজবাবু আমাদের কারখানার মালিক শাসমল বাবুর লোক? শাসমলের সালের সঙ্গে মনোজবাবুর বন্ধুত্ব দীর্ঘদিনের। জানো, আর জেনেও তুমি আমাকে? হ্যাঁ, সব জেনেও আমি তোমাকে টাকাটা নিতে বলেছি। একটা দুটো টাকা নয়, 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? শাসমল বাবু তাহলে আমার ভাও বাড়িয়েছে বলো? এ আর কি করো না। মনোজবাবু বলেছে তোমাকে একটা মুসলেখা লিখে দিতে হবে যে তুমি স্বেচ্ছায় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে। আচ্ছা কনা, এসব কথা শোনা পাপ। আমি স্বাধীনতা সংগ্রামী সত্য বিজয় লাহিড়ীর একমাত্র সন্তান, যিনি তার সারাটা জীবন নিঃস্বার্থভাবে দেশের সেবায় উৎসর্গ করে গেছেন। আমিও নেতাজির আদর্শকে বুকে নিয়ে দেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখতে গিয়ে 70 দশকের উত্তাল আন্দোলনে হারিয়ে গিয়েছিলাম, যে আদর্শের মোহনীয়তায় তুমি নিজেও আলোড়িত হয়েছিলে। তুমি তো সেই সময়ের দীপক লাহিড়ীকে দেখেছো, আজও দেখছো। তাকে তুমি এমন অনুরোধ করছো কি করে? আমার বড় শখ ছিল একটা ছোট্ট বাড়িতে তোমায় নিয়ে সুখে ঘর বাঁধবো। ঘরগুলো নিজের হাতে সাজাবো। এক চিলতে ছোট্ট উঠোনে একটা বাগান করব। নিজের খেতে সেখানে মরশুমে ফুল ফোটাবো। অনেক রাতে ধবধবে জ্যোৎস্নার নিচে বসে তুমি, আমি আর টুম্পা প্রাণ ভরে ফুলের সুবাস নিতে নিতে কোথায় হারিয়ে যাব। বিশ্বাস করো, আমি লোভী নই, আমি নিচ নই, কিন্তু আমার যে বড় আশা, একটা নিজের বাসা। আমার জন্য এগুলো তুমি করতে পারো না? না, পারি না। ওই ঘুষের টাকা, ওই শ্রমিকের রক্তচোষা পাপের টাকার রাজপ্রাসাদে থাকতে আমি ঘৃণা করি। কনা, এদেশের বহু মানুষ এখনো খোলা আকাশের নিচে থাকে। আমাদের তো তবু এখনো একটা মাথা গোঁজার ঠাঁই আছে। এখনো আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে না। কি? ওই আর একটা অর্থ পিশাচ মাস পূর্ণ হয়ে দুটো দিনও পার হবার জন্য অমনি টাকার দাবিদার। সেখানে 2 মাসের ভাড়া বাকি। এই প্রস্তাবে রাজি না হলে কাকাবাবু আমাদের বাড়ি ছাড়তে বলেছে। ছাড়বো, প্রয়োজনে বস্তিতে গিয়ে উঠবো, তবু ওই শয়তান শাসমলের কাছে নিজের মাথাটা বিক্রি করব না। কনা, তুমি বুঝতে পারছো না কনা? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তবে একটা কথা তুমিও পরিষ্কারভাবে জেনে রাখো, এখানে এই অবস্থায় আমার পক্ষে থাকা আর সম্ভব নয়। আমি আজই টুম্পাকে নিয়ে মায়ের কাছে চলে যাচ্ছি। বড়ই দুঃখের খবর বৌমা। দীপকটা যে এইভাবে আচরণ করা পুলিশের হাতে অ্যারেস্ট হবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। ওর বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ তো অনেক। কনস্ট্রাকশনের মালপত্র রাতের অন্ধকারে পাচার করা, ঠিকাদার লেবারদের কাছ থেকে কাঠপানি খাওয়া, শাসমল বাবুকে খুন করার হুমকি দেওয়া, বুঝলে বৌমা আরও যেন সব আছে। না না, বাজে কথা, এসব আমি বিশ্বাস করি না। ও আর যাই হোক কোনোদিনও অসৎ ছিল না। জানি বৌমা, আমি খুব ভালো করেই জানি ও সত্যি এরকম ছিল না, কিন্তু তুমি
মামনিকে নিয়ে আচমকা চলে যাওয়ার পর এই মাসখানেকের মধ্যে ওর যে কি অধঃপতন শুরু হয়েছিল তাই পাড়ার সব লোকেরাই জানে। কেন তুমি তো কিছু জানো না? রোজ রাতে ও মদ খেয়ে বিয়ার বদলে নিয়ে বাড়ি ফিরত, তারপর তাস পেটানো, জুয়া খেলা, হই হুল্লোড়। কি যে বলবো বৌমা তোমাকে। তাহলে তাহলে আপনি আমাকে খবর পাঠাননি কেন? বলেছিলাম তো বৌমা, আমি ওকে অনেকবার বলেছিলাম, কিন্তু দীপক ও বেটা তো কিছুতেই রাজি হয় না। আমি জোর করাতে আমাকে গালাগাল করলো। এখন কি হবে? সবটাই নির্ভর করছে তোমার উপর। তার মানে? তুমি চাইলেই দীপক জামিন পেয়ে যাবে, এমনকি কেসটা উইথড্র করার জন্য আমি ব্রজকে, মানে আমাদের এই শ্যাসমলদার শালাকে বলতে পারি। হাজার হোক, ঘরের লোকের বিপদে দিনে আমি কি আর হাত গুটিয়ে বসে থাকতে পারি? তুমি বলো বৌমা। তবে তাই করুন, ওর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। তবে আপনাকে কি যে বলি, আপনি তো সব জানেন। ও তো আবার অন্যের সাহায্য সহানুভূতি পছন্দ করে না, তাই তো? জানি জানি, বেশ জানি। আরে বাবা, পাশাপাশি বাস করছি 10টি বছর, আর আমি জানবো না? হ্যাঁ, আর শোনো বৌমা, তুমি হলে কি ঘরের লক্ষ্মী। এই দুঃসময়ে তোমার তার পাগলামি করা চলবে না, তাহলে তো এই সংসারটাই ভেসে যাবে। বোঝাও বোঝাও, দীপককে তুমি ভালো করে বোঝাও। আপনারাও তুমি তার স্ত্রী। ঠিক আছে কাকাবাবু, ঠিক আছে, দেখছি। তাহলে কি কর? তাহলে তাহলে ওই কথাই রইল, দীপকের হয়ে লিখিত মুচলেখাটা তুমি দেবে। তারপর তারপর আর কি, এই বাড়ি তোমার। না না, আমি কিন্তু লেখাপড়া করেই দেবো। তুমি চাইলে এই ঘর দুটো ঠিকঠাক করে সারিয়েও দিতে পারি। তো ওই কথা, দীপকের হয়ে জামিনদার কিন্তু তোমাকেই হতে হবে। এবার ভেবে দেখো তুমি কি করবে। অনেকদিন তো ভাবলাম, আর নতুন করে কিছু ভাবতে পারছি না। আপনি শাসমল বাবুকে বলে দীপককে ছাড়াবার ব্যবস্থা করুন, ওর জন্য আমি সব কিছু করতে পারি। জানি বাবা, আমি সব জানি, আর জানি বলেই তো তোমাকে এসে ধরলাম। তবে তুমি কোনো চিন্তা করো না, এই 1 সপ্তাহের মধ্যে এবারই একেবারে আমি নতুন করে দেবো। তারপর তারপর তুমি নিজে গিয়ে দীপককে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এখানে নিয়ে আসবে। তারপর ওদের সঙ্গে কথা বলে দেখি চাকরিটা দীপককে ফিরিয়ে দেওয়া যায় কি না। ও যে কি অবস্থায় জেলের ভিতরে আছে কে জানে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি কৃপা করো ঠাকুর, তুমি সকলের মঙ্গল করো। আমি জানতাম তুমি আসবে। সে না এসে তুমি পারবেই না। কিন্তু টুম্পা মা কই? ও কোথায়? আর টুম্পা মাকে দেখছি না কেন? চলো একেবারে বাড়ি গিয়েই মেয়েকে দেখবে। বাড়ি গিয়ে? আমি তো বিচারাধীন বন্দি, অনেক অভিযোগ আমার বিরুদ্ধে। আমি নাকি... আর কোনো অভিযোগ নেই। যারা মিথ্যে অভিযোগ করে তোমায় জেলে পাঠিয়েছিল, তারা নিজেদের ভুল বুঝতে পেরে মামলা তুলে নিয়েছে। তাই তুমি বেকসুর খালাস। এসবের পেছনে নিশ্চয়ই তোমার কৃতিত্ব আছে। শুধু আমার একার নয়, তোমার ইউনিয়নের লোকজনদেরও আছে। আমি জানতাম ওরা ভুল বুঝতে পারবে, বিনা বিচারে এভাবে আমাকে বেশি দিন আটকে রাখতেই পারবে না। আমিও তাই জানতাম। না চলো, কাগজপত্র সব রেডি আছে, তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। কোথায় যাব এখন? আমি যেখানে নিয়ে যাব সেখানে একটা দারুণ সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আগে চলোই না আমার সঙ্গে। ট্যাক্সি! এই ভাই এইখানে। হ্যাঁ 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 এইখানে। হ্যাঁ 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 এইখানে 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 রাখো। এই নাও ভাই তোমার ভাড়া নাও। চলো। তুই কোথায় নিয়ে এলে আমায়? এ কার বাড়ি? তোমার তোমার নিজের বাড়ি। দেখো কি সুন্দর পার্কেটে কালার করিয়েছি। এই রংটা তোমার ভারী পছন্দ, তাই না? বাড়ি তাড়াহুড়োতে সব কাজ একবার শেষ করে দিতে পারিনি, তবে তোমার ঘরটা একেবারে ফিটফাট করে সাজিয়েছি নিজের হাতে। এই রাজপ্রাসাদ তৈরি করেছো কার পয়সায়? বলো, কোন পাপের পয়সার বিনিময়ে এ সুখ তুমি কিনেছো? উত্তর দাও, বলো। উত্তেজিত হয়েও না। 1 মাস জেলের ভাত খেয়েও তোমার চোখ খোলেনি। অত কথা শুনতে চাই না, এই মুহূর্তে উত্তর দাও। মনোজবাবুর কাছ থেকে মালিকের দেওয়া ঘুষের টাকা তুমি নিয়েছো কিনা বলো। চুপ করে থেকো না, বলো। হ্যাঁ নিয়েছি, আমার বেঁচে থাকার জন্য। এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আচ্ছা। নইলে উনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতেন। আচ্ছা। তুমি তখন জেলে, তাই আমি তখন ছোট্ট মেয়েটিকে নিয়ে আচ্ছা। কোথায় যাব, কোথায় থাকবো। তাই তুমি এভাবে আমার মুখে চুনকালি লাগাতে পারলে? শুধু একটা বাড়ির জন্য নিজেকে বিক্রি করতে পারলে? তুমি এত নীচ, এত স্বার্থপর।
ছি কণা ছি। আমি তো শুধু এ কাজ আমার জন্য করিনি, করেছি তোমাদের জন্য, তোমার জন্য, আমার জন্য? মাথার উপরে একটু ছাদের জন্য। ছাদ? বেশ, তোমার ছাদ তোমার মাথার উপরে থাক। আমি চললাম ছাদহীনদের দলে। এদেশে বহু লোক এখনো বস্তিতে ঝুপড়িতে থাকে, কিন্তু তোমার মতো মান সম্মান বিকিয়ে দেয় না। তাদের ওখানে আমার নিশ্চয়ই একটু ঠাঁই হবে। চলি, টুম্পা আমাকে নিয়ে ভালো থেকো। ওগো, যেও না, যেও না লক্ষ্মীটি, শুনে যাও, এভাবে চলে যেও না। সত্যি আমি এত নীচ নই, আমি স্বার্থপর নই। আমি শুধু মেয়েটাকে নিয়ে একটু আশ্রয় চেয়েছিলাম, আশ্রয়, একটু আশ্রয়, একটু আশ্রয়, আশ্রয়। ধন্যবাদ সবাইকে। আমাদের নমস্কার। স্মৃতিজাতক নমস্কার। শেষ হলো।